ভাইকে কোথায় রেখে আসলেন? আমার ভাইকে আমার কাছে নিয়ে আসুন। আমাদের কোথায় নিয়ে এসেছেন? এটা কোন জায়গা? অল্প বয়স্কা কুমারী মেয়েটি আহাজারি করতে লাগলো। একটা যুবক এসে মেয়েটির চুলের মুঠি ধরে বিশ্রীভাবে গালি দিয়ে বলল, ওই চুপ কর, বেশি কথা বললে একদম মুখ ভেঙে দেব। পাশ থেকে আরেকজন যুবক এসে উত্তেজিত হয়ে বলল, রাজীব ভাই, ওকে ছাড়ুন, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। রাজীব সোজা হয়ে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলল, আবার কোনো ঝামেলা বাঁধিয়েছিস? অপর পাশের যুবকটি ইতস্থ করে বলল, ভাই, একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটি শোনা মাত্রই রাজীব প্রচণ্ড জোরে ফাহিমের বুকে লাথি মারল। মারির ধাক্কা সামলাতে না পেরে ফাহিম ছিটকে মেঝেতে পড়ে ব্যথায় গোঙাতে লাগলো। রাজীব দ্রুত পদে গিয়ে ওকে ধরে উঠিয়ে দিয়ে মুখে অনবরত কয়েকটা ঘুষি মারল। তারপর অত্যন্ত জোরে রক্তহীন করা চিৎকার করে বলল, একটা মেয়ে হারিয়ে গেল কিভাবে? তোরা কোথায় থাকিস কুত্তার বাচ্চারা? এই খবর যদি বসের কানে যাই তাহলে আমাদেরকে কি অবস্থা করবে ভেবে দেখেছিস? রুমের ভেতরে অবস্থানরত সব মেয়ে কেঁপে উঠল রাজীবের হুঙ্কারে। ফাহিম দুর্বল কণ্ঠে বলে উঠল, ভাই, আমরা সবাই ভালোভাবেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু মেয়েটা যে কিভাবে বেরিয়ে গেল বুঝতে পারছি না। তখনই পেছন থেকে একজনের বজ্র কঠিন গলার স্বর ভেসে আসলো, একটা পুচকে মেয়ে এত সুরক্ষার মধ্য থেকে কিভাবে পালিয়ে যেতে পারলো? এই, এ তোদের কঠোর পাহারা? যুবকটাকে দেখতেই রাজীবের চল শক্ত হয়ে গেল। চেঁচিয়ে উঠে বলল, এত যে বড় বড় কথা বলছিস, তাহলে তুই কেন মেয়েটাকে ধরে রাখতে পারলি না? যুবকটি বাঁকা হেসে বলল। কে বলেছে ধরতে পারেনি? রাজীব আর ফাহিম দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। যুবকটি নিজের পেছন থেকে একটা মেয়েকে টেনে সামনে নিয়ে আসলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আজ আমি যদি মেয়েটাকে পালাতে না দেখতাম তাহলে বস তোদের কি অবস্থা করতে ভাবতে পারছিস? না হয় আমি অনুরোধ করে তোদের মৃত্যুর হাত থেকে বাঁচাতাম, কিন্তু শাস্তি থেকে কিভাবে বাঁচতে? রাজীবের গা জ্বলে গেল। এত বছর যাবত ও বসের ডান হাত ছিল, কিন্তু এই ছেলেটা আসার পর থেকে বসের কাছে ওর কদর কমে গেছে। কয়েকদিনের মধ্যেই এই ছেলে বসের মন জয় করে ফেলেছে। যুবকটি মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে অন্য মেয়েগুলোর সামনে গিয়ে ছুঁড়ে ফেলে হাত উঁচিয়ে শাসিয়ে শাসিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, দ্বিতীয়বার কেউ পালানোর স্পর্ধা দেখালে তাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। সব মেয়েগুলো মুরাদের দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। হঠাৎ হাঁটু মুড়ে ক্রন্দনরত একটা মেয়েকে দেখে মুরাদ। রাজীব আর ফাহিমকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এই মেয়েটাকে নতুন আনছিস নাকি? রাজীব কাটকাট গলায় জবাব দিল, কিছুক্ষণ আগে 6 বছরের একটা বাচ্চা সহ এই মেয়েটাকে তুলে এনেছি। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে ঘাড়ে হাত বুলিয়ে বলল, এমন সুন্দরী মেয়ে দেখলে বস খুশি হয়ে যাবে, চড়া দামে এটাকে চালান করে দেওয়া যাবে, আর এই বাচ্চাকে বিক্রি করে দিলেও ভালো ইনকাম হবে। কথাটা কানে যেতেই মেয়েটি গর্জন করে বলল, আমার ভাইকে কিছু করবেন না, নয়তো ভালো হবে না। ওকে আমার কাছে নিয়ে আসুন এক্ষুনি। রাজীব অগ্নিদৃষ্টিতে ফোঁসফোঁস করতে করতে ওর কাছে গিয়ে গালে খুব জোরে একটা থাপ্পড় দিল। থাপ্পড়ের দরুন মেয়েটির ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরতে লাগলো। রাজীব ওর মুখ চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, খুব কথা বের হচ্ছে না মুখ দিয়ে? তোর দেমাগ ভাঙতে আমার এক রাতই যথেষ্ট। পাশ থেকে মুরাদ ধমক দিয়ে বলল, অক্ষত মেয়ে বাঁচার করা আমাদের কাজ, সুতরাং মারপিট করলে বসের কাছে নালিশ করতে আমি বাধ্য হব রাজীব। আর মেয়েদের সাথে অসভ্যতামি করার আগে দুবার ভেবে দেখবে। রাজীব রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। মুরাদ এক পলক নতুন মেয়েটার দিকে তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে রুম থেকে প্রস্থান করলো। একজন মেয়ে এসে নতুন মেয়েটির পাশে বসে কাঁধে হাত রেখে বলল, নতুন মেয়েটি মাথা তুলে কাঁদো কাঁদো স্বরে অস্ফুট স্বরে বলল, খেতো না বোন, তোমার নাম কি? জিনাত মুক্তাদির চিনি। এরা সবাই অনেক অমানবিক আর নিষ্ঠুর, দয়া মায়া বলতে কিছুই নেই। তাই বেশি মুখে মুখে আর কথা বলো না বোন, নয়তো তোমাকে ওরা মেরে ফেলবে। কিন্তু আমার ছোট্ট ভাইটাকে কোথায় নিয়ে গেল আপু? ও অনেক ছোট, হয়তো ভয়ে আমার ছোট ভাইটা কাঁদতেছে। রুম্পা জিনিকে অসহায় কণ্ঠে বলল, আমি সেটা জানি না, এর আগেও কখনো ছোট বাচ্চাদের ওরা তুলে আনেনি। জিনি হাঁটুতে মাথা লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েগুলো সবাই অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে আছে আর নিজেদের আসন্ন ভয়ানক বিপদের কথা ভেবে ভয় আড়ষ্ট হয়ে আছে। রুম্পা বলে উঠল, চিন্তা করো না তোমরা, আল্লাহ নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবে আমাদের বাঁচানোর জন্য। একদম ভেঙে পড়ো না। আপা, আমার জিনি আর জীবন কোথায়? রাহিলা ওয়াসিমের প্রশ্নের জবাবে জুথি মুক্তাদির বললেন,
ভাবি, আমি ওদের মলে রেখে একটু ওয়াশরুম গিয়েছিলাম, কিছুক্ষণ পরে এসে দেখি ওরা ওখানে নেই। পুরো মহল আমি হন্যে হয়ে খুঁজেছি, তো ওদের কাউকে খুঁজে পাইনি। কোথায় গিয়েছে মানে? আমার জিনে তো কখনো একা বাইরে যায় না, আর জীবন তো 6 বছরের বাচ্চা, ওরা কোথায় যাবে? বিশ্বাস করে ওদেরকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি কিনা ওদের হারিয়ে ফেললে। জ্যোতি উত্তেজিত হয়ে বলল, আমি কি জানি ভাবি, তোমার মেয়ে হয়তো কোনো প্রেমিকের সাথে দেখা করতে গেছে। জিহাদ মুক্তাদির এতক্ষণ সোফায় চুপচাপ বসেছিলেন। বোনের মুখ থেকে নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে তিনি গলা কিছুটা উঁচু করে বললেন, আমার মেয়ে এমন না, কোনো ছেলে বন্ধু পর্যন্ত ওর নেই, সেখানে বয়ফ্রেন্ড থাকা অসম্ভব বিষয়। জ্যোতি মুখ বাঁকিয়ে বলল, আজকালকার মেয়েদের ভরসা নেই ভাইজান, ওপরে ওপরে ভদ্র সাজলেও ভেতরে ভেতরে প্রেমিকের সাথে রাত জেগে কথা বলে উল্টায় ফেলে। জিহাদ মুক্তাদির এবার ধমকে উঠে বললেন, না জেনে কোনো কথা বলবে না জ্যোতি, আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে। তোমার মেয়ে ওরকম করেছে বলে আমার মেয়েও করবে, ওরকম ভাবা বন্ধ করো জ্যোতি। জ্যোতি এবার অপমানে মাথা নিচু করে ফেলল। পাশ থেকে রাহেলা ওয়াসিম কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমরা তর্ক করে চলেছো। জিহান রাহেলার পাশে গিয়ে বলল, শান্ত হও তুমি, আমি এক্ষুনি যাচ্ছি ওদেরকে খুঁজতে, আর যদি না পাই তাহলে পুলিশ স্টেশনে যাব। তুমি ওদেরকে এনে দাও জিহান, ওদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুমি নিজেকে সামলাও, আমি ওদেরকে খোঁজার যত সম্ভব চেষ্টা করব। বলেই জিহান মুক্তাদির বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। জ্যোতি মুখে মিথ্যা চিন্তার ছাপ ফুটিয়ে ভাবিকে ধরে সোফায় বসিয়ে বলল, তুমি শান্ত হও ভাবি, ভাইজান ওদের নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবে। রাহেলা ওয়াসিম কোনো জবাব না দিয়ে কেঁদেই চলেছে। শহর থেকে দূরে ঘন জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত বাংলোর ভেতরে যে এতটা জঘন্য কাজ করতে পারে সেটা বাইরে থেকে কেউ ধারণাও করতে পারবে না। বাইরে থেকে ধ্বংসস্পদ মনে হলেও ভেতরে বহু সাবালক নাবালক মেয়েদের ধরে এনে বন্দি করে রাখা হয় দুবাই, ভারত ইত্যাদি দেশগুলোতে পাচার করে দেওয়ার জন্য। এসব কাজের মূল কারিগর কে সেটার সন্ধান এখনও পুলিশরা পায়নি। এত বড় চক্রটাকে ধরার জন্য পুলিশ অনেক দিন থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এখনও কোনো ক্লু তাদের হাতে আসেনি। মুরাদ পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে কিছু কাগজপত্র দেখতে দেখতে রাজীবকে উদ্দেশ্য বলল, বাকি আস্তানাগুলোতে পরিমাণ মতো মেয়ে ধরে আনা হয়েছে তো? রাজীব বিরক্ত ভরা মুখে মুরাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, 1 সপ্তাহ হয়নি এসেছিস, তাতেই আমাকে নিজের চাকর ভাবা শুরু করেছিস? কুত্তা, তোর অবস্থান খুব দ্রুতই তোকে দেখিয়ে দিব আমি। মুরাদ কোনো জবাব না পেয়ে মাথা তুলে রাজীবের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কিছু জিজ্ঞেস করেছি আমি। রাজীব দাঁতে দাঁত চেপে বলল, তোকে কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। মুরাদ ফিচেল হাসি হেসে ঘাড় মালিশ করতে করতে বলল, তোর খুব অহংকার, আমাকে অপেক্ষা করার সাহস দেখাচ্ছিস? বসকে এখনো তোর অপকর্মগুলো বলে দিলে তোর কি হাল হবে ভাবতে পারছিস? রাজীব কিছুটা ভয় পেল, কিন্তু মুখে জোর এনে গলা উঁচু করে বলল, কিসের অপকর্ম? কোন অপকর্ম? মুরাদ আড়মোড়া ভেঙে বাঁকা হেসে বলল, তুই যে কতগুলো টাকা বসের অজান্তে নিজের পকেটে ভরেছিস সব লিস্ট আমার কাছে আছে। তাছাড়া নিজের প্রয়োজন মেটাতে কত মেয়েকে নির্যাতন করার পর মেরে ফেলেছিস, তাও আমার অজানা নয়। রাজীব দারুণ ঘাবড়ে গেল। ওর কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। মনে মনে বলল, এসব খবর এই বদমাসটা কিভাবে জানতে পারলো? এর থেকে সাবধানে থাকতে হবে আমায়। মুরাদ গলা খাকারি দিয়ে বলল, কিরে, এখন আমি অপেক্ষা করে চলবে? রাজীব নিজের রাগ সংবরণ করে বলল, 2টা আস্তানাতে শুধু একজন করে মেয়ের সংকট রয়েছে, বাদবাকি আস্তানায় পরিমাণ মতো মেয়ে চালান করা সম্পূর্ণ হয়েছে। দ্রুত 2টা মেয়ের ব্যবস্থা কর, আর 2 দিন পর সব মেয়েদের পাচার করে দিতে হবে। বসও সেদিন উপস্থিত থাকবে, কোনো ত্রুটি যেন না থাকে। জি। বলেই মুরাদ বাংলো থেকে বেরিয়ে গেল। রাজীবের রাগে শিরা ও উপশিরা দপদপ করছে।
তখনই পাশের একটা রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। এমনিতেই রাজীবের মেজাজ খারাপ হয়ে আছে, বাচ্চার কান্না যেন সেখানে ঘি ঢাললো। ফলশ্রুতিতে রাজীব প্রচণ্ড রেগে গিয়ে বাচ্চাটাকে খুবই নির্মমভাবে মারতে লাগলো। বাচ্চাটা ব্যথায় গগন বিদারী চিৎকার করতে লাগলো। সেই চিৎকার পুরো বাংলোয় ছড়িয়ে পড়ল। যিনি নিজের ছোট ভাইটার এমন আর্তনাদ শুনে দৌড়ে দরজায় ধাক্কা দিতে দিতে কেঁদে কেঁদে বলল, আমার ভাইটাকে মারবেন না প্লিজ, ছোট্ট বাচ্চা সহ্য করতে পারবে না। মারার ইচ্ছে হলে আমাকে মারুন, যত ইচ্ছা মারুন, যা ইচ্ছা করুন, কিন্তু আমার ভাইটাকে ছেড়ে দিন, দয়া করুন। জিনির কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে, তবুও অস্ফুট স্বরে নিজের ভাইকে মারতে নিষেধ করে যাচ্ছে। মুরাদ এত চেঁচামেচি শুনে বাংলোতে প্রবেশ করলো। পরিস্থিতি বোঝার পর দ্রুত পদে বাচ্চার কান্না ভেসে আসা রুমটাতে গিয়ে রাজীবকে নিজের দিকে ঘুরিয়ে কষে একটা থাপ্পড় মেরে বলল, প্রথমত বাচ্চাটাকে ধরে এনে ভুল করেছিস, এখন আবার বাচ্চার গায়ে হাত তুলছিস। তোর বড্ড বার বেড়েছে সচিব, ভুলে যাস না বস নারী পাচারের সাথে জড়িত। কোনো বাচ্চা ঘটিত ঘটনার সাথে অযথা ওনাকে জড়াবি না। রাজীব গালে হাত দিয়ে ক্ষুব্ধ চাহনিতে মুরাদের দিকে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে মুরাদ ফাহিমকে ডেকে বলল, বাচ্চাটাকে দ্রুতর বোনের কাছে দিয়ে আয়। যতদিন পর্যন্ত পাচার করা হচ্ছে না ততদিন এই বাচ্চা ওর বোনের কাছেই থাকবে। রাজীব মৃদু গর্জন করে বলল, মাথা ঠিক আছে তোর? আমাদের ব্যবসার দয়ার কোনো স্থান নেই। মুরাদ দ্বিগুণ গর্জন করে বলল, দয়া দেখাচ্ছি না, বরং তোর মতো পাষণ্ডের হাত থেকে অবুঝ বাচ্চাটাকে বাঁচাচ্ছে। আমি বসের জন্য বাড়তি কোনো ঝামেলা চাচ্ছি না। রাজীবের থেকে মুখ ঘুরিয়ে মুরাদ হুঙ্কার দিয়ে বলল, ফাহিম, কথা কেন যায় না? বাচ্চাটাকে ওর বোনের কাছে দিয়ে আয়। ফাহিম হন্তদন্ত হয়ে জীবনকে কোলে নিয়ে জিনির কাছে দিয়ে আসলো। ভাইকে নিজের সাথে জড়িয়ে জিনি ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ভাই আমার ব্যথা পেয়েছো? বোনকে এতক্ষণ পর দেখে জীবন জোরে জোরে কাঁদতে শুরু করলো। আধো আধো কণ্ঠে বলল, আপু খুব ব্যথা পেয়েছি, আমাকে খুব দৌড়ে মেরেছে, ব্যথা ভাই আপু। জিনি ভাইকে চুমু খেয়ে ব্যথা পাওয়া জায়গায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। কয়েকটা জায়গায় রক্ত জমে আছে, তা দেখে জিনি আশেপাশে তাকিয়ে ঔষধি কোনো গাছ পাওয়া যায় কিনা খুঁজতে লাগলো। ভাগ্যবশত পরিত্যক্ত বাংলো হওয়ায় কিছু ঔষধি গাছ পেয়েই গেল জিনি। দ্রুত কয়েকটা পাতা ছিঁড়ে দাঁত দিয়ে পিষে ক্ষতস্থানে দিয়ে দিতে লাগলো। উফ আপু ব্যথা পাই। অল্প একটু সহ্য করো ভাই, কিছুক্ষণ পর আর ব্যথা পাবে না তুমি। আপু তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি খুব ভয় পেয়েছি। এখানেই ছিলাম ভাই। আমি আব্বু আম্মু কাজে যাবো আপু। জিনি কান্না আটকে বলল, অবশ্যই যাবো ভাই, দ্রুতই আমরা বাড়িতে ফিরে যাব। জিনি ওষুধ লাগানোর পর নিজের ভাইকে কোলে নিয়ে ওকে ঘুম পড়ালো। তারপর উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপু তুমি কোথায়? আমাদের এসে নিয়ে যাও। আল্লাহ আমাদের রক্ষা করো, আমাদের বাঁচানোর জন্য কাউকে পাঠাও। রাজীব নিজের বরাদ্দকৃত রুমটাতে গিয়ে ভাঙচুর করতে লাগলো। রাগে ওর মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মাথার চুল টেনে ধরে গর্জন করে বলতে লাগলো, তোর দিন ঘনিয়ে আসছে মুরাদ, আমার উপর কর্তৃত্ব ফলাতে চাস? আমাকে থাপ্পড় মারিস? তোর এমন অবস্থা করব যে তুই আমার পা ধরে আকুতি করতে বাধ্য। আমাকে মেরে ফেল, আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি। পেছনে দাঁড়িয়ে ফাহিম রীতিমতো কাঁপছে। একদিকে মুরাদ, অন্যদিকে রাজীব, মাঝখানে ফাহিম হচ্ছে বলির পাঠা। ফাহিম বিড়বিড় করে বলল, কে মরবে জানি না, কিন্তু এই দুজনের ভেসাতে আমারই হলিলা সংবরণ হতে চলেছে, সেটা নিশ্চিত। কিছু সময় পর ফাহিম বুকে সাহস সঞ্চয় করে বলল, বস ভাই আজকে তো রাজীবের সাথে দেখায় 5 স্টার হোটেলে করার কথা। রাজীব রাগত মুখে অবাক চাহনিতে পিছু ঘুরে ফাহিমের দিকে তাকালো। একটু আগে নিজের বলা লাইনটা কর্ণগোচর হতেই ফাহিম নিজের জিহ্বায় একটা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলল, ধুর বাল, ভয়ের চোটে কি ভুলভাল বাক্য গঠন করছিস। এই বাক্যের ছুতোই না আছে রাজীব ভাইয়ের হাতে পটল তুলতে হয়। রাজীব অত্যন্ত জোরে ধমক দিয়ে বলল, আমার সাথে মস্করা করতে এসেছিস? একদম মেরে বালি চাপা দিয়ে দিব তোকে। ফাহিম তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলল, মাফ করুন ভাই, আসলে আমি নার্সারি ফেল স্টুডেন্ট, তাই এখনও শুদ্ধভাবে বাক্য গঠনটা শিখে উঠতে পারিনি। আমার মাথা গরম করবি না বলে দিলাম। ভাই আমি বলতে চাচ্ছিলাম, আজকে তো বসের সাথে 5 স্টার হোটেলে দেখা করার কথা।
রাজীব গম্ভীর কণ্ঠে বলল। হ্যাঁ মনে আছে, আমার সামনে থেকে দূর হ। ফাহিম চলে যেতেই রাজীব বলতে লাগলো, আজকেই সুযোগ বসের কাছে প্রিয় হওয়ার আর তোর নামে বসের কানে বিষ ঢালার। বলেই রাজীব কুৎসিতভাবে হাসতে লাগলো। 10-12 জন লোককে পাহারায় রেখে মুরাদ, রাজীব আর ফাহিম শহরের দিকে রওনা হলো। সব মেয়েগুলোকে একটা ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। যিনি নিজের ভাইকে বুকে জড়িয়ে সব মেয়েদের দিকে নজর বুলিয়ে নিচ্ছে। দেখলো প্রায় সব মেয়েই ওর সমবয়সী, অর্থাৎ 18 বছরের আশেপাশের বয়সী, আর কয়েকজন 2-1 বছরের বড় হবে। সবাই গুটিসুটি মেরে ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে। জীবন হঠাৎ বলে উঠল, আবু ক্ষুধা লাগছে, আমি খাবো। যিনি অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে বলল, খাবে বাবু, কিছুক্ষণ পর তোমাকে খাওয়াবো। তাই তখন থেকে তো একই বলতেছো আপু, আলো কখন খাবো। যিনি ভাইয়ের কপালে চুমু দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, খাবো সোনা ভাই আমার, একটু অপেক্ষা করো প্লিজ। একটু পর জীবন কেঁদে কেঁদে বলে উঠল। আপু ব্যথা পাই। যিনি ব্যস্ত হয়ে বলল, কোথায় ব্যথা পাও বাবু? জীবন নিজের হাত পা সহ শরীরের অন্যান্য ক্ষতস্থানগুলো দেখিয়ে কাঁদতে লাগলো। যিনি অসহায়ভাবে আশেপাশে ঔষধি গাছ খুঁজতে লাগলো, কিন্তু একটা গাছও পেল না। যে কয়েকটা ছিল সব ইতিমধ্যেই জীবনের ক্ষততে লাগিয়ে দিয়েছে যিনি। শেষে ব্যর্থ হয়ে ভাইয়ের ক্ষতস্থানগুলোতে ফু দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করতে লাগলো যিনি। বাকি মেয়েগুলো ছলছল নয়নে ভাইয়ের জন্য বোনের অসহায়ত্ব দেখতে লাগলো। শহরের নামি দামি 5 স্টার হোটেলে এসে পৌঁছালো মুরাদ। ফাহিম হা হয়ে সব কিছু দেখতেছে। এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখেনিও। পেটের দায়ে অনিচ্ছা সত্ত্বেও এসব খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছিল, কিন্তু ওসব অবলা মেয়েদের দেখলে মাঝে মাঝে ওর বুকটা হুহু করে ওঠে। কখনো কখনো মনে হয় ওদের পালিয়ে যেতে সাহায্য করি, কিন্তু পর মুহূর্তে মুরাদ আর রাজীবের কথা মাথায় আসতেই ও ভয়ে মিয়ে যায়। রিসিপশনে গিয়ে মুরাদ শান্ত গলায় জিজ্ঞেস করলো, কেপি স্যার কোন রুমে আছে বলতে পারেন? রিসিপশনের মেয়েটি মিষ্টি করে হেসে বলল, সরি স্যার, ক্লায়েন্টদের বিষয়ে কোনো খবর অন্যকে দেওয়া আমাদের হোটেলের নিয়ম বিরুদ্ধ। আমরা ওনার পরিচিত। আগেইন সরি স্যার, এটা সম্ভব না। রাজীব পাশ থেকে খেকিয়ে উঠে বলল, এই মেয়ে নাটক না করে তাড়াতাড়ি বল। মেয়েটা কেঁপে উঠল রাজীবের ধমকে। মুরাদ বিরক্তিতে কারান্ত শব্দ করে হাত উছিয়ে বলল, চুপ থাক রাজীব, আমায় কথা বলতে দে। তারপর কণ্ঠটা নরম করে মুরাদ মেয়েটিকে বলল, আচ্ছা এক কাজ করুন, কেবি স্যারকে ফোন দিয়ে আমাদের নাম বলুন, তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? মেয়েটি স্বাভাবিক হয়ে মুখে জোরপূর্বক হাসি এনে আমতা করে বলল, জি। তারপর ফোনে কিছুক্ষণ কথা বলে মেয়েটি বলল, 403 নম্বর রুমে উনি আছেন, আপনারা যেতে পারেন। মুরাদ হাসি মুখে ধন্যবাদ দিয়ে রাজীব আর ফাহিম সহ নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে গেল। 403 নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে 2 বার টোকা দিতেই একজন বডিগার্ড এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকে ওরা সোফায় বসলো। কয়েক মিনিট পর বেডরুম থেকে অর্ধনগ্ন অবস্থায় একজন বয়স্ক সুশ্রী মুখের হাস্যোজ্জ্বল লোক এসে ওদের উদ্দেশ্যে বলল, কি অবস্থা তোমাদের? কেমন চলছে সবকিছু? মুরাদ কিছু বলার আগে রাজীব দ্রুত বলে উঠল, সব কিছু আন্ডার কন্ট্রোল বস, আমি সব সামলে নিয়েছি। রাজীবের দিকে তাকিয়ে অলসভাবে সোফায় গা এলিয়ে হাই তুলে ফাহিম বিড়বিড় করে বলল, শুরু হয়ে গেল ওদের চামচামি। কে কত ভালো চামচা তার প্রতিযোগিতা। রাজীবের কথা বলার ভঙ্গি দেখে মুরাদ নিঃশব্দ হাসল। কেবি কোমরে টাওয়াল পেঁচিয়ে ওদের পাশের সিঙ্গেল সোফায় বসে পড়ল। তখনই বেডরুম থেকে খোলামেলা পোশাকের একটি অল্প বয়স্কা সুন্দরী তরুণী এসে কেবির কোলে বসে ওর ঘাড় গলায় হাত বুলিয়ে দিতে লাগলো। সেটা দেখে ফাহিম ভ্রু কুঁচকে মনে মনে বলল, এত সুন্দর মাইয়া হয়ে তুই এই বুইরা বেড়ার সাথে পিরিতি দেখাস কেন? দেশে কি যুবকদের অভাব পড়ছে? বললে বল, আমি জোগাড় করে এনে দেই। তাও এটার সাথে নষ্টামি করিস না বইন। মেয়েটা ফাহিমের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। তা দেখে ফাহিম হকচকিয়ে গেল। অন্যমুখ হয়ে নিজের 2 গালে 2টা আলতো করে থাপ্পড় দিয়ে ও বিড়বিড় করে বলল, তবা তবা, এই মেয়ে তো আমার মতো ভদ্র পোলাকে খারাপ খারাপ ইঙ্গিত দিচ্ছে। আমার মান সম্মান লুট করতে চাস পেতনি? আমার শরীরে কোনো নারী স্পর্শ আমি সইতে পারবো না, কারণ আমি চিরকুমার সঙ্গের একজন নিয়মিত সদস্য। কেবি মেয়েটির হাতে একটা চুমু দিয়ে মুরাদকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইয়াং ম্যান, সবকিছু ঠিকঠাক আছে তো? মুরাদ মাথা নিচু করে বলল, জি বস, সব ব্যবস্থা হয়ে গেছে।
রাজীব হিংসাত্মক দৃষ্টিতে মুরাদের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করল। তারপর বহু কষ্টে রাগ কন্ট্রোল করে সামনের সুন্দরী মেয়েটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কেবি মুচকি হেসে বলল, তুমি মাথা নিচু করে রাখছো কেন মুরাদ? আমার লিসাকে একটু দেখো, ওর সৌন্দর্যের অপমান করো না। মুরাদ মাথা নিচু রেখে বলল, বস আমরা তাহলে আজ উঠি। না খেয়ে তো তোমাদের যেতে দিব না আমি। চলো ডিনার করা যাক। সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসলো। সিংহাসনের মতো চেয়ারটাতে কেবি বসে পড়ল। টেবিলে নানা রকম দেশি বিদেশি খাবারের সমারোহ। এত সব খাবার দেখে ফাহিমের জিভে পানি চলে আসলো। হোটেলের একজন কর্মচারী এসে খাবার সার্ভ করে দিল। বস খাওয়ার অনুমতি দেওয়া মাত্র ফাহিম রাক্ষসের মতো খেতে শুরু করলো। একসাথে এতগুলো খাবার মুখে পড়ল যে মুখ পর্যন্ত নাড়াতে পারছে না, না কথা বলা তো দূরের কথা। আস্তে আস্তে সব খাবার গিলে এক গ্লাস পানি খেয়ে চাউমিনের দিকে আঙ্গুল তাক করে ফাহিম ওর পাশে বসা মুরাদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ওই দড়ির মতো জিনিসগুলোর নাম কি ভাই? মুরাদ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, চাউমিন। ফাহিম ছোট্ট করে ও বলে নিজের প্লেটে অনেকগুলো চাউমিন নিয়ে গপাগপ খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ নাক দিয়েও কয়েকটা ঢুকে গেল। ফলে ফাহিমের কাশতে কাশতে চোখের পানি বের হয়ে গেল। মুরাদ তাড়াতাড়ি ওর দিকে একটা গ্লাস বাড়িয়ে দিল। পানি খেয়ে মাথার তালুতে আলতো করে কয়েকটা চাপড় মেরে অবস্থা স্বাভাবিক করলো ফাহিম। লিসা ওর মুখ আর নাকের অবস্থা দেখে চোখ মুখ কুঁচকে বলল, ইয়াক, ছি ছি, কি নোংরা। ফাহিম মুখ ভেঙচি কেটে মনে মনে বলল, ব্রয়লার মুরগির আবার ঢং। সবাই ডিনার সেরে সোফায় বসে টুকটাক গল্পগুজব করতে লাগলো। লিসা কামনার দৃষ্টিতে মুরাদের দিকে তাকিয়ে আছে অপলকভাবে, কিন্তু মুরাদ একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খোলার সাথেই একজন লোক হন্তদন্ত হয়ে ঢুকে গান হাতে কেবির দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ এমন পরিস্থিতিতে সবাই হতভম্ব হয়ে গেল। লিসা দ্রুত পদে কেবির কোল থেকে উঠে দূরে সরে গেল। লোকটা কেবির কাছাকাছি যেতে মুরাদ কোমর থেকে গান বের করে লোকটার কপাল বরাবর শুট করে দিল। সাইলেন্সার লাগানো ছিল বিধায় কোনো আওয়াজ হলো না। লিসা ভয়ে চিৎকার দিয়ে উঠল। লোকটা কেবির দিকে হাত উঁচিয়ে অস্পষ্টভাবে কিছু বলতে বলতে মেঝেতে লুটিয়ে পড়ল। ক্ষণকাল সবকিছু মৌন থাকার পর বুক ভরে শ্বাস নিয়ে কেবি মুরাদের দিকে তাকালো। মুরাদ লোকটির দিকে এখনও গান তাক করে রেখে ক্রমাগত হাঁপাচ্ছে। পাশে রাজীব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর ফাহিম ভয়ের চোটে একটা বডিগার্ডের কোলে চড়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। বডিগার্ডটা এক ঝটকা দিয়ে ফাহিমকে নিজের থেকে ছাড়িয়ে নিল। ফলশ্রুতিতে ফাহিম মেঝেতে পড়ে গেল। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পোশাক আশাক ঠিক করে ফাহিম বডিগার্ডকে ভাব নিয়ে বলল, আমি একটুও ভয় পাইনি। আপনি ভয়ে কাঁপতেছিলেন, তাই আপনার কোলে চড়ে জড়িয়ে ধরে আপনার ভয় কমানোর চেষ্টা করছিলাম, আর কিছু না। বডিগার্ডটা ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই ফাহিম দ্রুত পদে ওর থেকে সরে এসে রাজীবের পাশে দাঁড়ালো। কেবি নিজেকে সামলে নিয়ে মুরাদকে সে জড়িয়ে ধরে আপ্লুপ্ত কণ্ঠে বলে উঠল, তুমি আমার যোগ্য সহকারী ইয়াংম্যান। অবশেষে একজন সৎ সহযোগী পেলাম আমি। ইতিমধ্যে তুমি আমার মন জয় করে নিয়েছিলে, কিন্তু আজ থেকে তুমি আমার খাস মানুষ। যা যা চাই সব আমি তোমাকে দেব। আজ থেকে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো ইয়াংম্যান। তারপর মুরাদের কাঁধে হাত রেখে বলল, কি চাই বলো? টাকা, গাড়ি বাড়ি, নাকি সুন্দরী সুন্দরী মেয়ে? কি চাই বলো? মুরাদ মৃদু হেসে বলল, কিছু চাই না বস, আপনার সুস্থতার উন্নতি আমার একান্ত কাম্য। কেবি বহুদিন পর একটা তৃপ্তির হাসি দিল। সে খাঁটি সোনা খুঁজে পেয়েছে। রাজীব এসব দেখে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কিন্তু বস সামনে থাকায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুখে মেখে চিন্তার ছাপ ফেলে রাজীব কেবির কাছে গিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনি ঠিক আছেন তো বস? আপনার কোনো ক্ষতি হয়নি তো? জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ফাহিম ব্যঙ্গ করে মনে মনে বলল, নাটকের শেষ নেই। অভিনয়ে একদম কাঁচা ভাই আপনি। বেশি ওভার নাটক করিয়েন না, ধরা পড়ে যাবেন। কেবি গম্ভীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি রাজীব, তুমি ফাহিমকে নিয়ে নিচে যাও। মুরাদের সাথে আমার কিছু কথা আছে। রাজীব দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে ফাহিমকে নিয়ে ধূপধাপ পায়ে চলে গেল। যেতে যেতে রাগোচ্ছরে বলল, মরার বুড়ো, এত বছর তোর গোলামি করলাম এই ব্যবহার পাওয়ার জন্যে। তোকে তো আমি দেখে নেব।
তার আগে ওই শালার ব্যবস্থা একটা করতে হবে। কেবির সাথে টুকটাক কথা বলে মুরাদ রুম থেকে বেরোতে ধরতেই লিসা ওর হাত ধরে নিজের মুখের উপর স্লাইড করতে করতে বলল, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে হ্যান্ডসাম, তোমাকে আমি কাছে পেতে চাই। মুরাদ হাত ছাড়িয়ে নিয়ে বলল, নট ইন্টারেস্টেড। কেন, আমি কি সুন্দরী না? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দেখায়নি। আমার রূপ দেখে সবাই হুঁশ হারিয়ে ফেলে। তাহলে তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না? কারণ আমার মনে একজন আছে, তাকে ছাড়া এই মুহূর্তে অন্য কারো কথা ভাবতে চাচ্ছি না। সরি, পথ ছাড়ুন, আমি যাব। লিসা মুখ ভার করে পথ ছেড়ে দিল। মুরাদ সেখান থেকে দ্রুত পদে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে লিসা অস্ফুট স্বরে বলল, এই প্রথমবারের মতন আমাকে কেউ এভাবে অবজ্ঞা করলো। নারী পাচারের সাথে সংযুক্ত হয়েও এতটা সৎ পুরুষ কেউ কিভাবে হতে পারে? দরজার বাইরে কারো পদশব্দ শুনতে যিনি ত্রস্ত পায়ে দরজার কাছে গিয়ে আকুতি স্বরে বলল, শুনছেন, এইদিকে একটু আসবেন। যিনি স্পষ্ট শুনতে পেল পদধ্বনিটা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে আসছে। মুরাদ দরজা খুলে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, কি চাই? দয়া করে একটু খাবার দেবেন, আমার ছোট ভাইটা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আমাকে দিতে হবে না, শুধু আমার ভাইয়ের জন্য একটু খাবার দিলেই হবে। মুরাদ কয়েক মুহূর্ত জিনির দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, ঠিক আছে। যিনি খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। মুরাদ কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে চলে গেল। কয়েক মিনিট পর ফাহিম খাবার নিয়ে আসলো। তবে শুধু জীবনের জন্য না, বরং সব মেয়েদের জন্যই পর্যাপ্ত খাবার নিয়ে এসেছে ও। সবাই ব্যস্ত হাতে বেশ তৃপ্তি করে খেলো। তা দেখে ফাহিমের মুখে অজান্তে হাসি ফুটে উঠল। হুশ হতেই তৎক্ষণাৎ মুখটা গম্ভীর করে মনে মনে বলল, মুরাদ কিংবা রাজীব ভাই যদি আমাকে একটু আগে দেখতো তাহলে মেয়েগুলোর সাথে আমাকেও মেয়ে বানিয়ে পাচার করে দিত। বাবারে বাবা, ভাগ্যিস দেখেনি। যিনি নিজ হাতে জীবনকে তুলে খাওয়ালো। খাওয়ার ফলে জীবন এখন একটু সুস্থ বোধ করছে, তাই তৃপ্তির নিদ্রায় তলিয়ে গেল। ও ঘুমিয়ে যেতেই যিনি খেয়ে নিল। ওরও বড্ড খিদে পেয়েছিল। আদৌ কি কেউ ওদের বাঁচাতে আসবে, না চিরদিনের জন্য অন্ধকার রাজ্যে হারিয়ে যেতে হবে এই নিষ্পাপ মেয়েগুলো আর এই দুধের শিশুকে? আজকে সব মেয়ে পাচার করার ডেট, তাই সব কিছু ঠিকঠাক আছে কি না দেখতে কেবি মুরাদের আস্থানাতে এসেছে। সবাই ব্যস্ত হয়ে কেবির আপ্যায়নদারি করতে লাগলো। একটা কারুকাজ খচিত চেয়ার এনে রাজীব কেবিকে সেখানে বসতে দিল। খাওয়া দাওয়া বলতে কিছু টাটকা ফলমূল আর কিছু ফাস্ট ফুডের ব্যবস্থা করেছে মুরাদ। অল্প কিছু খেয়ে কেবি পাচার করা নিয়ে বিভিন্ন সলা পরামর্শ করতে লাগলো মুরাদের সাথে। কিছুক্ষণ পর কেবি চেয়ার থেকে উঠে বলল, চলো এবার মেয়েগুলোকে নিয়ে এসো, আমি একটু পর্যবেক্ষণ করে দেখি কেমন মেয়ে জোগাড় করেছো তোমরা। মুরাদ ফাহিমকে ইশারা করতে সে দ্রুত পদে মেয়েগুলোকে আনতে চলে গেল। যেতে যেতে আফসোস করতে করতে মনে মনে বলল, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে এখনই সবাইকে এখান থেকে মুক্ত করে দিতাম। ওই জানোয়ার কেবির সমস্ত কুকীর্তির জন্য ওকে মেরে মেরে একদম থেতলে দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই। আমি সাহস না পারলাম করতে, তবে কেউ তো আছে যে এই কেবিকে উচিত শিক্ষা দিবে। আল্লাহ তাকে আজ পাঠিয়ে দাও। ফাহিম মেয়েগুলোকে নিয়ে কেবির সামনে রাখলো। কেবি মেয়েগুলোর আপাতমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। জিনির দিকে চোখ পড়তেই কেমন হায়নার মতো তাকিয়ে থাকলো। অস্বস্তিতে জিনি জামাকাপড় ঠিক করে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ জীবনের দিকে চোখ পড়তেই কেবি ভ্রু কুঁচকে বলল, এই বাচ্চা কোথা থেকে আসলো? রাজীব এগিয়ে এসে জিনির দিকে আঙ্গুল তাক করে বলল, বস, ওই মেয়েটার ছোট ভাই, ওকে তুলে আনার সময় এটাকেও নিয়ে এসেছি। কেবি জীবনকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখার পর বলল, খুব একটা খারাপ করনি রাজীব। এসব বাচ্চার হাত পা ভেঙে ভিক্ষা করিয়ে প্রচুর লাভ হয় বলে বিদেশে এমন বাচ্চার কদর খুব। এতদিনে একটা কাজের কাজ করেছো তুমি। গুড রাজীব, গুড। প্রশংসা শুনে রাজীবের গর্ভে বুক ফুলে উঠল। ভাব নিয়ে ও মুরাদের দিকে তাকালো, কিন্তু মুরাদের প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক। কেবির মুখ নিঃসৃত কথাটা কর্ণগোচর হতেই জেনির বুক কেঁপে উঠল। জীবনকে নিজের পেছনে লুকিয়ে যিনি খানিকটা গলা উঁচু করে অসহায়ভাবে বলল, আমার ভাইকে ছেড়ে দিন প্লিজ, ওকে পাচার করবেন না। কেবি মৃদু হেসে বলল, সুইটহার্ট, এত বড় ডিল হাতছাড়া কিভাবে করি বলো? জিনির গা জ্বলে গেল। গর্জন করে বলল,
শয়তান বুড়ো, তোর ঘরে মা বোন নেই? এতগুলো অসহায় মেয়েকে বিদেশে পাচার করে দিতে তোর লজ্জা করছে না? আল্লাহ তোর বিচার করবে, কুৎসিত টাকলা বুড়ো। কেবি জোরে হেসে উঠে পর মুহূর্তে মুখ গম্ভীর করে কর্কশ কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, খুব তেজ দেখছি, আই লাইক ইট। শোনো সুইটহার্ট, তোমার আল্লাহ এই কেবির কিচ্ছুটি করতে পারবে না। যিনি একদোলা থুতু কেবির দিকে ছুঁড়ে মারল। সবাই এমন কাণ্ডে বেশ হতভম্ব হয়ে গেল। ফাহিম হা হয়ে বলল, সাবাস সুন্দরী সাহসী আপু। এদিকে বুড়ো টাকলাকে বলে অপমান করলে, আবার থুতুও দিলেন। আনবেল। কিছুক্ষণ নীরবতার পর কেবি মুখের উপর ফেলা থুতু মুছে কুৎসিতভাবে হাসতে লাগলো। রাজীব হিংস্র চাহনিতে জিনির দিকে এগিয়ে গিয়ে ওর চুলের মুঠি টেনে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। জিনি নিজের চুলে হাত রেখে ব্যথায় আর্তনাদ করতে লাগলো। বোনকে কষ্ট পেতে দেখে জীবন রাজীবের শার্ট টানতে টানতে বলল, আমার আব্বুকে ব্যথা দাও কেন? পুতু ঠেলে আমার আব্বুকে তেলে দাও। রাজীব ধাক্কা দিয়ে জীবনকে ছুঁড়ে ফেলে দিল। ছোট্ট প্রাণটা নিদারুণ ব্যথায় আর্তনাদ করে উঠল। তা দেখে জিনি কেঁদে কেঁদে বলল, জীবন ভাই আমার। রাজীব চুলের মুঠি আরো শক্ত করে ধরে জিনির স্পর্শকাতর জায়গায় হিংস্র জানোয়ারের মতো টাচ করলো। জিনি ব্যথায়, লজ্জায়, ঘৃণায় গলা ফাটিয়ে কান্না শুরু করলো। মুরাদ অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, রাজীব, যথেষ্ট হয়েছে, ছেড়ে দে ওকে। বসকে অপমান করার শাস্তিও অবশ্যই পাবে। এর অজুহাত দিয়ে তুই অসভ্যতামি করার সাহস পেলে কোত্থেকে? রাজীব তখনও জিনিকে ছেড়ে দেয়নি। কেবি শান্ত গলায় বলল, মুরাদ যা বলেছে তাই করো রাজীব। এবার রাজীব জিনিকে ছেড়ে কেবির পাশে গিয়ে দাঁড়ালো। ছেড়ে দেওয়ার সাথেই জিনি দৌড়ে গিয়ে জীবনকে কোলে নিয়ে গুটিসুটি মেরে বসে মাথা নিচু করে কাঁদতে লাগলো। তা দেখে ফাহিমের মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। বিড়বিড় করে বলল, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? কিছু সময় পর সব মেয়েগুলোকে রেডি করা হলো গাড়িতে তোলার জন্য। যিনি ওই ঘটনার পর থেকে পাথরের মতো নির্জীব হয়ে আছে। সব মেয়েগুলো ভয়ে আতঙ্কে রীতিমতো কাঁপছে। এমন সময় হঠাৎ কেবির ফোন বেজে উঠল। ফোনের ওপাশ থেকে একজনের কথা শুনেই কেবির হাসি হাসি মুখটা অন্ধকার হয়ে গেল। ফোন কেটে যাওয়ার পর আরও কয়েকটা ফোন আসলো কেবির ফোনে। সবার সাথে কথা বলার পর কেবির মুখটা অত্যন্ত ফ্যাকাশে হয়ে গেল। পাশ থেকে মুরাদ চিহ্নিত কণ্ঠে বলল, আপনার মুখটা এমন লাগছে কেন বস? কোনো সমস্যা হয়েছে? কেবি অস্ফুট স্বরে বলল, ইয়াংম্যান, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সমস্ত আস্তানাগুলো সিআইডি ঘেরাও করে ফেলেছে। সবাই অবাক চোখে কেবির দিকে তাকালো। মুরাদ উত্তেজিত হয়ে বলল, এসব কি বলছেন বস? এটা কিভাবে সম্ভব? টেনশন করো না ইয়াংম্যান, সিআইডির ক্ষমতা নেই আমাদের এই আস্তানা খুঁজে পাওয়ার। একটু লস হবে, তবে আমাদের ধরতে পারবে না ওরা। সব মেয়েগুলোর সাথে সাথে জিনির মনেও একটু আশার আলো জেগেছিল, কিন্তু কেবির কথা শুনে সব ধূলিসাৎ হয়ে গেল। মুরাদ জোর দিয়ে বলল, এটা হতে পারে না বস, আপনি ভুল চলেছেন। এটাই সত্যি ইয়াংম্যান, সিআইডি আমাদের বাকি আস্তানাগুলো ঘেরাও করে ফেলেছে। মুরাদ নিজের শার্টের পেছন থেকে গান বের করে কেবির কপালে ঠেকিয়ে মুচকি হেসে বলল, ভুল শুধু বাকি আস্তানাগুলোতে না, বরং এই আস্তানা সিআইডি ঘেরাও করে ফেলেছে। কেবি চোখ বড় বড় করে বলল, এসব কি বলছো মুরাদ? মাথা ঠিক আছে তোমার? মুরাদ না, ইটস এসি পুচ্ছ ইনায়েত ফারুকি। সবাই স্তম্ভিত হয়ে মুরাদ অর্থাৎ উৎসবের দিকে তাকিয়ে আছে। কেবি অস্ফুট স্বরে বলল, উৎসাহ এনায়েত ফারুকি? কুখ্যাত আসামিরা যার নাম শুনে কেঁপে ওঠে, সেই উৎসাহ এনায়েত ফারুকি? ইয়েস বস, চিনতে বড্ড দেরি করে ফেললেন। তাহলে আমাকে সেদিন বাঁচালে কেন? নিজের স্বার্থে বাঁচিয়েছে। এই লোকটা আমার আসলে পরিচয় জানিয়ে গিয়েছিল। আপনাকে আমার পরিচয় বলতেও লোক এসেছিল, তাই আমি শ্যুট করে দিয়েছি। আর আপনি কিনা ভাবলেন আপনাকে বাঁচানোর জন্য আমি ওকে শ্যুট করেছি? হাউ স্টুপিড। ফাহিম হা হয়ে অস্ফুট স্বরে বলল, আনবেলেবল। রাজীব নিজের হতভম্ব ভাব কাটিয়ে মুরাদ অর্থাৎ উৎসবের দিকে তেড়ে যেতে উৎসব ওর বুক বরাবর লাথি মেরে মেঝেতে ছুঁড়ে ফেলল। কেবি হাঁক ছেড়ে ওর বডিগার্ডদের ডাকতে লাগলো, কিন্তু কেউ সাড়া দিল না। উৎসব হেসে বাঁকা হেসে বলল, এত বোকা কেন তুই? ওদের সবকটার ব্যবস্থা আমি অনেক আগেই করেছে। গিয়ে দেখ, পাশের রুমে আটমার হয়ে পড়ে আছে সবগুলো। ফাহিম সিটি বাজিয়ে বলল, দারুণ কাজ করেছেন ভাই। এতদিন সাহসের অভাবে আমি কিছু করতে পারিনি, আজই টাকলার উচিত শিক্ষা হবে।
উৎসাহ ওর দিকে তাকিয়ে সামান্য হাসলো, তারপর কেবির দিকে তাকিয়ে বলল, কি কেবি ওরফে খালেক ব্যাপারী? জেলখানা যাওয়া যাক, ওখানে লিসার জায়গায় না হয় আমার লাঠির আদর খাস। ফাহিম ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো, পেটে হাত চেপে হাসতে হাসতে বলল, এত বড় ডনের নাম খালেক ব্যাপারী? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। কিছুক্ষণ হাসার পর ফাহিম উৎসাহকে উদ্দেশ্য করে বলল, একটা রিকোয়েস্ট রাখবেন ভাই? রিকোয়েস্ট না, রিকোয়েস্ট। ও যাই হোক, নার্সারি ফেল হয়ে যে রিকোয়েস্ট বলতে পেরেছি ওটাই বেশি। কি রিকোয়েস্ট? ওই টাকলার মাথায় একটু সুরসুরি দিতাম। উৎসাহ মুচকি হেসে বলল, যা ইচ্ছা কর। ফাহিম দাঁত কেলিয়ে কেবির কাছে এসে ওর টাকলা মাথায় তবলা বাজাতে বাজাতে বলল, এমন ষাঁড়ের মতো চেহারা নিয়েও কিভাবে এত সুন্দরী সুন্দরী মাইয়া পটাস রে টাকলা বুড়ো। তোদের মতো টাকাওয়ালা খচ্চর বুড়োর জন্যই আজ বাংলাদেশের পোলারা কোনো মাইয়া পায় না। কেবি অগ্নি দৃষ্টিতে ফাহিমের দিকে তাকিয়ে গর্জন করে বলল, তোর খুব সাহস বেড়েছে তাই না? একবার জেল থেকে বেরাতে দে, তারপর তোকে আর তোর ওই ভাইকে মেরে পুঁতে ফেলবো আমি। উৎসাহ হাই তুলে বলল, আমি থাকতে দেখি কিভাবে তুই মুক্তি পাস। তোর ফাঁসির রায় করিয়ে ছাড়বো আমি। মেয়েদের পাচার করার শখ চিরতরের জন্য ঘুচিয়ে দেব। তারপর উৎসাহ সব অফিসারদের ডাকলো, সবাই তৎক্ষণাৎ চলে আসলো। উৎসাহ ইশারা করতে কয়েকজন এসে কেবি, রাজীব আর ফাহিমকে হাত করা পরিয়ে নিয়ে গেল। এতে ফাহিমের কোনো আফসোস নেই। ও হাসতে হাসতে উৎসাহকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, এই অসহায় মেয়েদের বাঁচানোর জন্য। উৎসাহ মুচকি হেসে বলল, আদালতে বলে তো শাস্তি কমিয়ে দেবো আমি। ফাহিম একটা অমায়িক হাসি দিয়ে চলে গেল অফিসারের সাথে। উৎসাহ মেয়েগুলোর দিকে আঙ্গুল তাক করে রিফাতকে বলল, সবাইকে নিজ নিজ বাড়িতে সই সালামতে পাঠানোর ব্যবস্থা করো। সবাই কৃতজ্ঞতার দৃষ্টিতে উৎসাহের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আপনাকে ধন্যবাদ ভাইয়া। উৎসাহ প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। নিজের জিপে উঠতে যাবে তখনই দেখলো জিনি, জীবন দাঁড়িয়ে আছে আর ওদের সামনে রিফাত চিহ্নিত মুখে গাড়ির দিকে তাকিয়ে আছে। পরিস্থিতি বোঝার জন্য উৎসাহ সেদিকে গিয়ে রিফাতকে বলল, কি সমস্যা রিফাত? আসলে স্যার, দুটা সিট শর্ট, ওনাদের কোথায় বসাবো সেটাই চিন্তা করতেছি। উৎসাহ এক পলক জিনির দিকে তাকিয়ে বলল, আমার জিপে পাঠিয়ে দাও। বলেই উৎসাহ চলে গেল। রিফাতের ইশারায় জিনি ভাইকে কোলে নিয়ে উৎসাহের পিছু পিছু গিয়ে ওর জিপে বসে পড়ল। জিপ শান্ত নির্মল পরিবেশে ছুটতে শুরু করলো। জিনি আশেপাশের জায়গাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জীবন ওকে জড়িয়ে ধরে উৎসাহের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হঠাৎ জীবনের দিকে চোখ পড়তে উৎসাহ ভ্রু নাচালো। তা দেখে জীবন খিকখিক করে হেসে উঠে বলল, তুমি ওই পোতা ছেলেকে দিতুম মারতো, আমি খুব ক্ষতি হইতি। আর ওই ভয়ানকের নালিয়াকে গুলি দিয়ে পয় দেখাতো, তারও আমি ক্ষতি হইতি। উৎসাহ জীবনের গাল আলতো করে টেনে দিয়ে বলল, তোমাকে যারা কষ্ট দিবে তাদেরকে কি আমি কষ্ট না দিয়ে পারি? জিনি জীবনের দিকে তাকিয়ে বলল, এখনো ব্যথা করছে বাবু। জীবন মুখ তুলে বোনের দিকে তাকিয়ে বলল, হু আপু, এখনো ব্যথা করে। উৎসাহ শীতল গলায় বলল, আগে তোমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারপর বাসায় পৌঁছে দিব, ঠিক আছে? যিনি ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। তুমি করে বলে রাগ করো না, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তুমি করে বলছে। সমস্যা নেই বলেই যিনি আবার প্রকৃতির মাঝে চোখ নিবদ্ধ করলো। অজান্তে ওর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। উৎসাহ আর চোখে সেটা লক্ষ্য করলো। কিছু সময় পর জীবন জিজ্ঞাসা করলো, আপু, আব্বু আম্মু কোথায় যাবো? পদ্ধতি, কিন্তু তুমি কাঁদো কেন আপু? যিনি দ্রুত চোখের পানি মুছে জোরপূর্বক হেসে বলল, কোথায়? কাঁদছি না তো। আমি দেখেছি কি হইতে। তুমি ভুল দেখেছো, আমি কাঁদিনি। জীবন আর কিছু বলল না, চুপটি করে বোনের কোলে শুয়ে থাকলো। উৎসাহ আর চোখে জিনিকে দেখেই বুঝতে পারল ও ঠিক কোন কারণে কাঁদছে। হাসপাতালে গিয়ে ক্ষতে ব্যান্ডেজ করে উৎসাহ জিনি আর জীবনকে নিয়ে ওদের বাড়িতে গেল। কলিং বেল বাজাতেই জিনিদের কাজের লোক রহিমা এসে দরজা খুলে দিল। জিনি আর জীবনকে দেখে এক চিৎকার দিয়ে রহিমা সবাইকে ডাকতে লাগলো। সবাই হন্তদন্ত হয়ে নিচে নেমে আসলো। জিহাদ মুক্তাদির নিজের বাচ্চাদের দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। জিনিও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে জিহান বললেন,
তোমাদের এমন অবস্থা কিভাবে হলো সোনামণিরা? আর তোমরা কোথায় ছিলে? জিনি কিছু বলার আগে পাশ থেকে উৎসাহ বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সিআইডি অফিসার এসিপি উৎসাহ ইনায়েত ফারুকি। জিহান অবগতর কণ্ঠে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছিল আমাদের বাচ্চাদের? উৎসাহ ওনাকে সব খুলে বলল। সব শোনার পর জিহান মুক্তাদির উৎসাহের হাত ধরে ভেজা কণ্ঠে বললেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আল্লাহ তোমার মঙ্গল করুন। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার কাজ, আমার দায়িত্ব। আমি তাহলে আসি, অনেক কাজ ফেলে এসছে। বলেই উৎসাহ এক নজর জিনির দিকে তাকিয়ে বেরিয়ে গেল। যুধির ড্রয়িং রুমের একপাশে দাঁড়িয়ে চোখ সরু করে সব কিছু দেখল। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় রাহেলা ওয়াসিমকে স্লাইন দেওয়া হয়েছে। জেনি আর জীবন মায়ের শিওরে গিয়ে বসে পড়ল। ওদের এমন আহত অবস্থা দেখে রাহেলা ওয়াসিম ব্যস্ত হয়ে ওদেরকে এসে জড়িয়ে ধরে এলো পাথারি চুমু খেতে লাগলেন। তারপর করুণ স্বরে বলে উঠলেন, কোথায় ছিলে তোমরা? আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? এই তো এসেছি আম্মু, আর কোথাও যাব না। জেনি আর রাহেলা ওয়াসিম দুজনেই কাঁদতে লাগলো। দরজায় দাঁড়িয়ে জিহান মুক্তাদির চোখের পানি মুছে ভেতরে ঢুকে স্ত্রী সন্তানদের জড়িয়ে ধরলেন। 2 দিন পর ড্রয়িং রুমে জিনি সোফায় মায়ের কাঁধে মাথা রেখে বসে আছে। রাহেলা ও ওয়াসিম নিজের মেয়েকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে। জিহানের মুখে সমস্ত ঘটনা শোনার পর থেকে রাহেলা নিজের বাচ্চাদের এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছেন না। জীবন ঘুমিয়েছে উপরের রুমে, সেখানে জিহান আছে। যুথি সোফার অন্য মাথায় বসে আছে। জিনিরা নিখোঁজ হওয়ার পর যুথির স্বামী লিয়াকত আলী এখানে এসে জিহানের সাথে ওদের অনেক খুঁজেছে। এখন জিনিরা চলে আসায় গতকাল লিয়াকত আলী নিজের বাসায় চলে গেছেন। কাল যুথিও চলে যাবে। কিছুক্ষণ পর যুথি জিনিকে উদ্দেশ্য করে বলল, ওরা তোর কোনো ক্ষতি করেনি তো জেনি? রাহেলা আর জিনি দুজনেই চকিতে যুথির দিকে তাকালো। রাহেলা বেগম ভ্রু কুঁচকে বললেন, তুমি ঠিক কি বলতে চাইছো যুথি? ভাবি ভুল বুঝবেন না কিন্তু, অতগুলো ছেলের সাথে জেনি 3 দিন ছিল, যদি কিছু করে থাকে তাই বললাম। জেনির রাজীবের করা কাজটা মনে পড়ে গেল। মনে পড়তেই ওর গা ঘিনঘিন করে উঠল। রাহেলা ওয়াসিম কর্কশ কণ্ঠে বলে উঠলেন, এসব কথা বলে আমার মেয়েকে বিব্রত করাটা কি খুব জরুরি যুথি? ভাবি আমি তো ভালোর জন্যই বললাম, দেখুন এই কারণে যদি জেনির বিয়েতে কোনো অসুবিধা হয় সেজন্য বললাম। জিহাদ মুক্তাদির সিঁড়ি বেয়ে নামতে নামতে শান্ত গলায় বললেন, আমার মেয়ের বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। যুথি আর কিছু বলল না, মুখটা থমথম করে রাখলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। জিহান মুক্তাদির গিয়ে দরজা খুলে দিতেই ওপাশ থেকে হাস্যোজ্জ্বল মুখে উৎসাহ বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। উৎসাহ ড্রয়িং রুমে প্রবেশ করে জিনির দিকে একবার তাকালো। জিহাদ চিহ্নিত মুখে বললেন, তুমি এখানে বাবা? উৎসাহ শীতল গলায় বলল, আপনার মেয়েকে একটু আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে, ওর স্টেটমেন্ট প্রয়োজন। রাহেলা ওয়াসিম জিনিকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, না, আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না। চিন্তা করবেন না আন্টি, শুধু অল্প একটু সময়ের জন্য নিয়ে যাব, তারপর নিরাপদে আপনার মেয়েকে আপনার কাছে রেখে যাব। জিহাদ নিজের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, আমাদের মেয়ের কিছুই হবে না, ওকে যেতে দাও। তারপর উৎসাহের দিকে তাকিয়ে বললেন, জীবনকেও যেতে হবে কি? না আঙ্কেল। জিহান ইশারা করতেই যিনি রেডি হওয়ার জন্য নিজের রুমে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই বোরখা আর হিজাব পরে যিনি নিচে নেমে এলো। ও আসতেই উৎসাহ কফির মগ টেবিলে রেখে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। যিনি মা বাবাকে বিদায় জানিয়ে উৎসাহের পিছু পিছু ওর জিপে উঠে পড়ল। নেভি ব্লু কালারের একটা শার্ট উৎসাহের জিম করা বডিতে বেশ ভালোই মানিয়েছে। চোখে সানগ্লাস দিয়ে ও মনোযোগের সহিত জিপ চালাচ্ছে। যিনি একবার ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। একজন পুলিশ অফিসারের সামনে যিনি আর উৎসাহ বসে আছে। একজন এসিপিকে নিজের সামনে বসতে দেখে মোহাম্মদ আলী দারুণ লজ্জিত হলেন। নিজের আসনে উৎসাহকে বসাতে চেয়েছিল, কিন্তু উৎসাহ আন্তরিকতার সাথে মানা করে দিয়েছে। এই এসিপিকে মোহাম্মদ আলীর অনেক পছন্দ। সবার সাথেই অমায়িক আচরণ করেন, কাউকে ছোট করে দেখেন না। আসামিদের কাছে যেমন তিনি কঠোর, তেমনি দুর্বল মানুষদের প্রতি অত্যন্ত দয়ালু।
জেনির থেকে সমস্ত ঘটনা বিস্তারিত রেকর্ড করার পর মোহাম্মদ আলী ওর দিকে খাতা কলম বাড়িয়ে দিলেন লিখিত স্টেটমেন্ট দেওয়ার জন্য। জেনি স্টেটমেন্ট লেখা শেষে নিচে নিজের স্বাক্ষর করে মোহাম্মদ আলীকে সেটা দিয়ে দিল। উৎসাহ বলল, এবার তাহলে আমরা আসি। মোহাম্মদ আলী ব্যস্ত হয়ে বললেন। উৎসাহ মুচকি হেসে বলল, আজ না, অন্য একদিন। যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলো দুজন কনস্টেবল রাজীবকে ধরে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসছে। ওদের দুহাত সাদা ব্যান্ডেজ মোড়ানো। ওকে দেখে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে তাহলে? রাজীব ক্ষুব্ধ চাহনিতে ওর দিকে তাকিয়ে বলল, তোকে তো আমি দেখে নেব কুত্তা। উৎসাহ মুচকি হাসলো। রাজীব জিনির দিকে তাকিয়ে বলল, আমাদের হাত থেকে বেঁচে গেলেও আবার জন্যে দলের হাতে পড়বি তুই, কারণ তোর কাছের মানুষই তোকে পাচার করার জন্যে আমার সাথে ডিল করেছিল। জিনি গর্জন করে বলল, আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে, আমার ক্ষতি করার কথা ওনারা ভাবতেও পারবেন না। ভুল জানিস তুই, তোর ফুপু তোকে আর তোর ভাইকে পাচার করে দিতে চাই। জেনির চোখ বড় বড় হয়ে গেল। জেনিকে সামলে নিয়ে জোর দিয়ে বলল, আপনি মিথ্যা বলছেন, আমি আপনাকে বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা তোর বিষয়। ভেবে দেখ তো, তোর ফুপু খবর না দিলে আমি তোদের ওই শপিং মলের নির্জন জায়গাটাতে খুঁজে পেতাম কিভাবে? জেনি কথা বলার ভাষা হারিয়ে ফেলল। ফালফাল করে রাজীবের দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ গুরু গম্ভীর ভারী নিরেট গলায় কনস্টেবল দুজনকে বলল, ওকে নিয়ে যাও এখান থেকে। কনস্টেবল দুজন রাজীবকে দ্রুত টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেল। যিনি পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উৎসাহ ওর দিকে তাকিয়ে শীতল গলায় বলল, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। জেনি নির্জীব চোখে উৎসাহের দিকে এক পলক তাকিয়ে রোবটের মতো হেঁটে হেঁটে জিপে গিয়ে বসলো। উৎসাহ কোমরে দুহাত গুজে দীর্ঘশ্বাস ফেলে জিপে গিয়ে বসে পড়ল। তারপর সোজা মুক্তাদির ভবনে গিয়ে জিপ থামালো। বাড়ির ভেতর থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। উৎসাহ আর জেনি দুজনেই ভ্রু কুঁচকে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ঢুকে দেখলো ড্রয়িং রুম মহিলা দিয়ে ভরে গেছে। জেনিকে দেখতেই একজন মহিলা বলে উঠল, এই যে এসে গেছে দুশ্চরিত্রা মেয়ে, প্রেমিকের সাথে লটর পটর করে মুখে চুনকালি মাখিয়ে বাসায় ফিরতে লজ্জা করে না? যিনি হতভম্ব হয়ে গেল মহিলাটার কথা শুনে। রাহেলা নিজের মেয়েকে জড়িয়ে ধরে বললেন, খবরদার, আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। তাহলে এতদিন আপনার মেয়ে কথাই ছিল? আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। মহিলাগুলো হেসে উঠল। একজন ফোরন কেটে বলল, এখন তো এসব কথা বানাবেনি। প্রেমিকের সাথে অকাম কুকাম করার পর এখন এসেছে মিথ্যা গল্প বানাতে। যিনি ফুপিয়ে কেঁদে উঠল। রাহেলা ওয়াসিম চিৎকার করে বললেন, মিথ্যে কথা আপনারা বলছেন, আমি না। না জেনে না শুনে মানুষকে অপমান করতে চলে এসেছেন কোন সাহসে? আপনার ননদই তো আমাদের সব বলল, না জেনে আমরা কখনোই কিছু বলি না। পাশ থেকে জুথি বলে উঠল, ওর তো ভুল কিছু বলেনি ভাবি, এই মেয়ে নিশ্চয়ই প্রেমিকের সাথেই ছিল। ওর গায়ে কত আঘাত দেখেছ? যিনির সর্বনাশ করে ওর প্রেমিক হয়তো পালিয়ে গেছে, তাই যিনি বাড়ি ফিরে এসে মিথ্যে গল্প বানিয়েছে। যিনি ছলছল চোখে আশ্চর্যজনিত হয়ে নিজের ফুপুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এতটা মিথ্যা কথা কিভাবে বলতেছো ফুপুমণি? আমি তোমার কি ক্ষতি করেছি? রাহেলা ওয়াসিম অগ্নি দৃষ্টিতে জুথির দিকে তাকিয়ে কিছু বলার আগেই জিহান গিয়ে সজোরে জুথির গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তোমার লজ্জা করে না নিজের বাতিজির নামে মিথ্যে কথা লটিতে? জুথি গালে হাত দিয়ে মিথ্যা কান্নার নাটক করে মহিলাগুলোর দিকে তাকিয়ে বলল, দেখলেন, আপনারা সত্যি কথা বলাই আমার ভাইজান আমার গায়ে হাত তুললেন। নিজের মেয়ের কুকুরটি ঢাকতে বোনের গায়ে হাত তুললেন। মহিলাগুলো খেপে উঠল জুথির মিথ্যা নাটক বিশ্বাস করে। একজন মহিলা জুতো খুলে জিহান মুক্তাদিরের দিকে ছুঁড়ে মারতেই উৎসাহ গিয়ে সেটা ধরে ফেলল। জিনির সাথে এবার রাহেলা ওয়াসিমও কেঁদে ফেললেন। উৎসাহ চিৎকার করে বলল, চুপ করুন আপনারা। একজন বলে উঠল, বাহ, এই মেয়ে দেখছি ভালোই ধুরন্ধর, এত তাড়াতাড়ি নতুন একটা নাগরু জুটিয়ে ফেলেছে। উৎসাহ গান বের করে গর্জন করে বলল, চুপ করুন, না তো আপনাদের যে কি করব সেটা আমি নিজেও জানি না। মহিলাগুলো পিছিয়ে গেল। উৎসাহ পুনরায় বলল, আমি সিআইডি অফিসার, চাইলে তখন আপনাদের মানহানির মামলায় গ্রেফতার করতে পারি। ওনাদের মেয়েকে যে কিডন্যাপ করা হয়েছিল সেটা আমি এক মুহূর্তে প্রমাণ করে দিতে পারি।
কিন্তু আপনাদের মতো মস্তিষ্কহীন মূর্খ মানুষদের জন্য আমার মূল্যবান সময় ব্যয় করতে চাচ্ছি না। সব মহিলাগুলো ভয়ে অপমানে মাথা নিচু করে ফেলল। একজন সাহস করে বলল, যাই বলুন না কেন, ওই মেয়ের চরিত্রে দাগ পড়েছে, কেউ আর ওকে বিয়ে করবে না। এমন বেহায়া মেয়ে যেন কারোর ঘরে না জন্মে, পুরো পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। উৎসাহ বিরক্তিতে কারান্ত উচ্চারণ করে বলল, স্টুপিড, ওর বিয়ে হবে না, এটা আপনাদের সমস্যা, তাই তো? না। হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি বিয়ে করবো ওনার মেয়েকে। সবাই অবাক চোখে ওর দিকে তাকালো। জিহান আর রাহেলা দুজনেই স্তম্ভিত হয়ে গেল। উৎসাহ জিহানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, কাজী ডাকুন। জিহান মুক্তাদির কিং কর্তব্য বিমূঢ় হয়ে এখনও ওর দিকে তাকিয়ে আছে। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে জিহান বললেন, কিন্তু কোনো কিন্তু নয়, আপনি কাজী রাখুন, নয়তো এই নিরেট মূর্খরা আপনাদের চালিয়ে মারবে। জিহান মুক্তাদির নিজের মেয়ে আর বউয়ের দিকে তাকালেন। রাহেলা চোখের ইশারায় নিজের সম্মতি জানিয়ে দিল। খানিকটা ইতস্ত করে উনি কাজীকে ফোন করলেন। কিছু সময় পর কাজী চলে আসলো। ড্রয়িং রুমে এখন প্রগাঢ় নীরবতা নেমে এসেছে। বোরকা হিজাব পরিহিত অবস্থাতেই যিনি মায়ের হাত ধরে বসে আছে। ওদের অন্য পাশে উৎসাহ, জিহান মুক্তাদির আর কাজী বসে আছে। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। জিহান মুক্তাদিরের একমাত্র কন্যা জিনাত মুক্তাদির নিজেকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে বলুন কবুল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কবুল। আরেকবার বলুন, কবুল। কবুল। কাজী এবার জিনির সামনে গিয়ে বলা শুরু করলেন, উমাইয়াত ফারুকীর সুযোগ্য পুত্র উত্তসাহা ইনায়েত ফারুকী নগদ 10,000 টাকা মোহরানা দিয়ে আপনাকে বিবাহ করতে এসেছেন। রাজি থাকলে বলুন মা কবুল। যিনি মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। জিহান এসে নিজের মেয়ের মাথায় হাত রেখে বলল, জিহাদ মামনি বলো, বিশ্বাস রাখো বাবার উপর। যিনি ছলছল চোখে বাবার দিকে তাকালো। রাহেলা ওয়াসিম মেয়ের হাত ধরে বলল, বল মা কবুল। যিনি চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, কবুল। আরেকবার বলুন মা কবুল। কাজী আলহামদুলিল্লাহ বলে উঠে পড়লেন। জিহান মুক্তাদির ওনাকে এগিয়ে দিতে চলে গেলেন। উৎসাহ মহিলাগুলোর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে দেখা হচ্ছে, এখন আপনারা আসতে পারেন। মাফ করবেন, আপনাদের মতো নিচু মানসিকতার মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতে আমার বিবেকে বাঁধবে, সুতরাং আপনাদের খালি মুখে পাঠাতে হচ্ছে। একজন মহিলা ইতস্ত করে বলল, আমরা তো চিনির ভালোই চেয়েছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দয়া করে দ্বিতীয়বার কারো এমন ভালো করতে যাবেন না। অন্যের ভালো মন্দের খোঁজ না নিয়ে নিজের চরকায় তেল দিন। মহিলাগুলো থমথমে মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর জ্যোতির দিকে তাকিয়ে উৎসাহ বলল, আপনাকে গ্রেফতার করা আমার দায়িত্ব। জ্যোতি চমকে উঠল। জিহান মুক্তাদির ভেতরে আসতে আসতে বললেন, কি ব্যাপার? উৎসাহ শীতল গলায় বলল, উনি আপনার ছেলে মেয়েকে কিডন্যাপারের হাতে তুলে দিয়েছিলেন। জ্যোতি আমতা আমতা করে বলল, কি বাজে বলছেন? আমি কেন এমন করতে যাব? যার সাথে ডিল করেছিলেন সেসব বলেছে। একটা আসামির কথায় আমাকে গ্রেপ্তার করতে চাচ্ছেন? আরও প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজে আপনাদের কথা বলতে দেখা গেছে মলের সামনে। জ্যোতি ঘামতে শুরু করলো। জিহান মুক্তাদির বাকরুদ্ধ হয়ে বোনের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, কিভাবে করতে পারলে এমনটা? রাহেলা ওয়াসিম গিয়ে জ্যোতিকে থাপ্পড় মারতে শুরু করলো। জ্যোতি রাহেলাকে ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমি করিয়েছি, বেশ করেছি। আমার মেয়েকে যখন আপনি থাপ্পড় দিয়েছিলেন, কথা শুনিয়েছিলেন, আমার থেকে দূরে বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলেন, তখন আমার এমন কষ্ট হয়েছিল। তাই আমি শপথ করেছিলাম আপনার মেয়েকেও আমি অপদস্থ করব, অসম্মানিত করব। আর জীবনকেও যদি সাথে পাচার করে দেওয়া যায় তাহলে সব সম্পত্তি আমার মেয়ে পাবে। জিহান মুক্তাদির অবাক হয়ে বললেন, ছি, কিভাবে এতটা নিচে নামতে পারলে? তোমার মেয়ে কি আমার মেয়ে না? মেয়ে মনে করলে ওকে থাপ্পড় মারতে পারতেন না ভাইজান? নগ্না একটা খারাপ ছেলের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিল। মামা হয়ে আমি কি ওর এতটুকু শাসন করার অধিকার রাখি না? জ্যোতি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ওর ভাবলেশীর আর অনুতপ্তহীন মুখটা দেখে জিহান মুক্তাদির বললেন, ঠিক আছে, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব। আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই।
আমাদের বাড়ির সীমানায়ও আসবে না। যুথি চকিতে জিহানের দিকে তাকিয়ে বলল, ভাইজান এসব কি বলছেন? কোনো কথা শুনতে চাই না। তুমি আজকে আমার বাসা থেকে বেরিয়ে যাবে। কালকে সম্পত্তির পেপার পাঠিয়ে দেব। উৎসাহ গম্ভীর গলায় বলল, আঙ্কেল, ওনার নামে কেস করতে চান? না, নিজের বোন বলে ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকালে আমি ওকে ছাড়বো না। যুথি নিজের জামাকাপড় গুছিয়ে নিয়ে চলে গেল। ও যেতেই জিহান মুক্তাদির কাঁদতে লাগলেন। রাহেলা আর জিনি গিয়ে ওনাকে ধরল। আমার বোনটা এমন কিভাবে করতে পারলো লাহেলা? শান্ত হও তুমি, দেখো একদিন ও ভালো হয়ে যাবে। চোখ ডলতে ডলতে জীবন সিঁড়ি বেয়ে নেমে এসে বলল। ওকে দেখে সবাই চোখের পানি মুছে ফেলল। জিহান মুক্তাদির কণ্ঠটা স্বাভাবিক করে বললেন, আপুর বিয়ে হয়েছে বাবু। জীবন চোখ বড় বড় করে বলল, কখন? কার দাদি? আমাকে দেখোনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। তারপর উৎসাহের দিকে আঙুল তাক করে বলল, তোমার আপুর বিয়ে এই ছেলের সাথে হয়েছে। উৎসাহকে দেখতেই জীবন বলল, দিতুম ভাইয়া, দাদি। ওর কথা শুনে সবাই হেসে উঠল। জীবন আঙ্গুল উঁচিয়ে বলল, থুপ, একদম হাত পানা। আমি লাগ করেছি, আমাকে দেখোনি কেন? উৎসাহ এসে জীবনকে কোলে নিয়ে বলল, রাগ করো না, আবারও বিয়ে করবো তোমার বোনকে, যখন তুমি সেখানে উপস্থিত থাকবে, ঠিক আছে? সত্যি? সত্যি। জীবন দাঁত বের করে হাসল। উৎসাহ জিহান মুক্তাদেরকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনার মেয়েকে নিয়ে আমি কি নিজের বাসায় যেতে পারি? যিনি তৎক্ষণাৎ বলে উঠল, না, আমি যাব না। জিহান মুক্তাদির মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহকে বললেন, বিয়ে যখন করেছ নিয়ে তো যাবে, তবে আজ নয়, কাল নিয়ে যেও। ঠিক আছে। রাহেলা ও ওয়াসিম রান্নাবান্না করতে চলে গেলেন। যিনি লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। উৎসাহ সেদিকে এক নজর তাকিয়ে জীবনকে নিয়ে সোফায় বসে ওর সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর জীবনকে বসিয়ে রেখে উৎসাহ একটু দূরে গিয়ে ফোন বের করে কাউকে ফোন দিল। কালো টি শার্ট পরিহিত সুদর্শন যুবকটা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে পর্যবেক্ষণী দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভাই নামটা দেখতেই যুবকটি মুচকি হেসে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ভাই বল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বিয়ে করেছি, এখন শ্বশুর বাড়িতে, কাল বউ নিয়ে ডাইরেক্ট বাড়ি যাব, আজকে একটু ম্যানেজ করে নিস। যুবকটি অবাক হয়ে বলল, বিয়ে করেছিস মানে? বাড়িতে গিয়ে তোকে সব বোধ করছো, আপাতত সামনে নে। ভাই ফোন কাটিস না, থাম। টুট টুট করে ফোন কেটে গেল। উৎকর্ষ কোমরে দুহাত গুজে ভ্রু কুচকে আয়নার দিকে তাকিয়ে বলল, কি করে ফেললি ভাই? আমাদের মায়েরা তোকে শুলে চড়াবে। কাল তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে আমাদের বাড়িতে। সবাই বেশ ব্যস্ততার সাথে কাজ করছে। অবশ্য করবেই বা না কেন, একমাত্র মেয়েকে আজ সারা জীবনের জন্য শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবে, তার জন্য এমন ব্যস্ততা স্বাভাবিক। যিনি চুপচাপ নির্জীব মুখে নিজের বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। একটু আগে সবাই ব্রেকফাস্ট সম্পন্ন করেছে। যিনি অল্প একটু খেয়েই নিজের রুমে চলে এসেছে। কিছুক্ষণ পর রাহেলা ওয়াসিম মেয়ের রুমে এসে ওর জামা কাপড় লাগেজে গুছিয়ে দিতে লাগলেন। গোছানো শেষে মেয়ের পাশে গিয়ে বসে গালে হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, যেভাবেই হোক না কেন বিয়েটা কিন্তু হয়েছে মা, আজ না হয় কাল সব মেয়েকেই অন্যের ঘরে চলে যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম, তোকেও তো যেতে হবে, তাই না মা? যিনি ছলো ছলো চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো আম্মু? রাহেলা ওয়াসিম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, পারবি থাকতে, আমি যেমন আমার বাবা মাকে ছেড়ে এসে তোর বাবার সাথে এত বছর সংসার করতে পেরেছি, তুইও পারবি। যিনি মায়ের বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদছেন। রাহেলা পুনরায় বলে উঠলেন, ছেলেটা অনেক ভালো মা, এমন ন্যায়বান সৎ চরিত্র সুদর্শন যুবক পাওয়া খুবই দুষ্কর। আমি মনে মনে তোর জন্য এমন একজন ছেলেই চেয়েছিলাম, আর দেখ পেয়েও গেলাম।
কিছু সময় সান্ত্বনা দেওয়ার পর রাহিলা ওয়াসিম জিনিকে নিয়ে নিচে নেমে এলেন। উৎসাহ জীবনকে কোলে নিয়ে জিহান মুক্তাদিরের সাথে সোফায় বসে কথা বলছিল। জিনিকে আসতে দেখে ওরা উঠে দাঁড়ালো, তারপর গেটের দিকে রওনা দিল। জিপের কাছাকাছি আসতেই জিনি বাবা মাকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমি যাব না। রাহেলা আর জিহান কান্না আটকে মেয়েকে বোঝাতে লাগলেন। উৎসাহ শীতল চোখে সেদিকে তাকিয়ে থাকলো। বহু কষ্টে জিনিকে জিপে বসিয়ে দিলেন জিহান মুক্তাদির। রাহেলা ওয়াসিম শাড়ির আঁচল মুখে চেপে ফুপিয়ে কাঁদলেন। জীবন সবাইকে কাঁদতে দেখে নিজেও কান্না করতে করতে বলল, তোমরা কাঁদো কেন? আর আপু দিতুম ভাইয়া থরি কোথায় দেয়? জিহান মুক্তাদির ছেলেকে কোলে নিয়ে বললেন, তোমার আপু তার নতুন বাড়িতে যাচ্ছে বাবা। তাহলে আমিও যাবো আপুর সাথে। সেখানে তোমার যাওয়া লাগবে না। কেন? জিহান মুক্তাদির আর কিছু বলতে পারলেন না। চোখ দিয়ে অবাধ্য নোনা জল গড়িয়ে পড়তে লাগলো ওনার। উনি ইশারা করতেই উৎসাহ জিপ স্টার্ট দিয়ে শো শো করে সকলের দৃষ্টি সীমার বাহিরে চলে গেল। পেছনে নিজের মেয়েকে অন্যের হাতে চিরদিনের জন্য তুলে দিয়ে রক্তাক্ত হৃদয় নিয়ে চোখের পানি ফেলতে লাগলেন জিহান মুক্তাদির আর রাহেলা ওয়াসিম। আর অবুঝ শিশুটি বোনকে কেঁদে কেঁদে চলে যেতে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলো। যিনি এখনও কেঁদে চলেছে। উৎসাহ এক নজর ওর দিকে তাকালো, তারপর পকেট থেকে রুমাল বের করে ওর দিকে বাড়িয়ে দিল। যিনি কয়েক সেকেন্ড রুমালটার দিকে তাকিয়ে থেকে সেটা নিয়ে নিল। কাঁদতে কাঁদতে যিনির হেঁচকে উঠে গেছে। উৎসাহ সামনের দিকে তাকিয়ে থেকেই একটা পানির বোতল যিনির মুখের সামনে ধরল। যিনি একবার বোতলটার দিকে তাকিয়ে উৎসাহের দিকে তাকালো। উৎসাহ তাড়া দিয়ে বলল, দ্রুত দাও, নয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। কথাটা শোনার সাথেই যিনি হন্তদন্ত হয়ে বোতলটা নিয়ে নিল। তারপর উৎসাহের দিকে তাকাতেই যিনির মনে হলো যেন ওর কাণ্ড দেখে উনি হাসলেন। কাদার ফলে গলা শুকিয়ে যাওয়ায় ঢকঢক করে যিনি বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলল। তা দেখে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল,